প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সার পোকাদের ছাড়পত্র শিরোনামে আমার আজকের আলোচনা। গ্রামে গঞ্জে, বাস স্টেশনে, রেল স্টেশনে, ছোট বড় বাজারে আপনারা বানর খেলা দেখেছেন। যারা অবশ্য পায়ে হেঁটে চলেন, রাস্তাঘাটে বেড়ান, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিঃস্ব, যারা একেবারেই সাধারণ মানুষ, এই দৃশ্যগুলো তাদের চোখে পড়ে, তারা উপভোগ করে, তারা দেখে। গাড়িতে চড়া, বিমানে চড়া মানুষের চোখে এগুলো পড়ে না। তারা ওই পথচারী এবং এগুলো যারা দেখায় তাদেরকে পথের মানুষ হিসাবেই মনে করে। তো আপনারা হয়তো বানর যখন ঘাড়ে করে নিয়ে যায়, যে ক্ষীণকায়ী, জীর্ণ শীর্ণ পোশাক, খালি পা, একটা বানর ঘাড়ে, একটা ছড়ি হাতে, বাংলার পথপ্রান্তরে নিরীহ নিঃশব্দে হেঁটে চলায় মানুষগুলা কেউ ডাকলে খেলা দেখায়, কিছু পয়সা উপার্জন করে, নিজে খায়, পরিবারকে খাওয়ায়, আর ওই বানরটিকে খাওয়ায়। দেখতে খেলাটি মজাদার হলেও এর পিছনে অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা থাকে, যে ঘটনাগুলো ওই বানরটিকে এই খেলা দেখানোর পর্যায়ে নিয়ে আসতে হয়। তার প্রশিক্ষণ, অর্থাৎ খুব ছোটোবেলায় এই বানরগুলো সংগ্রহ করে এবং তাকে এই খেলা দেখানোর উপযুক্ত করার যে সময়, প্রশিক্ষণ, অত্যন্ত কঠিন সময় প্রশিক্ষক এবং ওই ছাত্রের দুজনের জন্যই। আমি এই উপমাটা কেন টানলাম আপনারা হয়তো জানেন বা লক্ষ্য করেছেন, এবং মাহফুজ আলম নিজেও বলেছে, তাদের সরকার পতনের আন্দোলনের বা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল 26-এর পরে বা 26 থেকে শুরু করে এর ভিতরে নাগরিক ছাত্র ঐক্য জোরদার করা, সাংগঠনিক অবকাঠামো মজবুত করা, ছাত্রদের, সাধারণ ছাত্রদের মোটিভেশনের মাধ্যমে তাদেরকে আন্দোলনমুখী করে তোলা, বিভিন্ন ধাপে ধাপে এগোনোর কথা ছিল। কিন্তু 24 জুলাই থেকেই যে আন্দোলনটা শুরু হয়েছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেটা কাঙ্ক্ষিত চূড়ান্তে পৌঁছাইতে সহায়ক হয়ে দাঁড়ালো। কেউ কেউ অবশ্য বলেন 71-এ শেখ মুজিব দেশে থাকলে হয়তোবা দেশ স্বাধীন হতো না। আর এই 24-এ যে গোটা কয়েক ছেলে প্রথম শুরু করেছিল, তাদেরকেও কন্ট্রোল করা সরকারের পক্ষে খুবই স্বাভাবিক ছিল। বেশি না, 5 কোটি টাকা এক একজনকে দিলেই নাকি এই আন্দোলন বুমেরাং হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই আন্দোলন চূড়ান্ত বিজয়ের মুখ দেখত না। এখন কোনটা সত্য, দুটোই অতীত যখন আমাদের কাছে। 71-এর শেখ মুজিব দেশে না থাকা অতীত, 5ই আগস্টের পূর্বে সংগঠনকে কিভাবে সূতিকাগারেই কবর দেওয়া যেত সেটা অতীত। কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে, যারা ঘটিয়েছে এরাও জানে না যে এটা ঘটানো সম্ভব তাদের পক্ষে ছিল। কারণ বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছিল, কেউ সায় দেয়নি, সাহস পায়নি এই ঘটনা ঘটাবার মতো, তাদের সহযোগিতা করবার মতো মনোবাসনা তারা দেখায়নি। কিন্তু একটা পর্যায়ে শিবির ছিল তাদের সাথে গোপনেই। একটা পর্যায়ে বিএনপির ছাত্রদলের ছেলেপেলেও সেখানে আসে
এবং সবচেয়ে বেশি এগিয়ে আসছে সাধারণ ছাত্রছাত্রীরা। এখন কথা হলো, শিবিরেরও এটা একক কৃতিত্ব নয়, সাধারণ ছাত্র অবশ্যই মাঠে এসে একটা পটভূমি তৈরি করে দিয়েছিল সাধারণ জনতাকে মাঠে নেমে আসতে। এই পর্যন্ত এগিয়ে আনাটাই তো একটা বাহবার বিষয়। কিন্তু আমি সেই বানরের উপমাটা এখানে তাহলে কেন আনলাম? 1971 সালে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, যুদ্ধকালীন কোনো সরকার গঠিত ছিল না। সরকার গঠন হয় যুদ্ধ শুরু হওয়ার পর। ঠিক এটাও, দেশ সরকার পালিয়ে গেলে দেশ কারা চালাবে, কিভাবে চলবে, দেশের প্রধান নেতৃত্বে কারা আসবে, এর কোনোই অবকাঠামো তৈরি ছিল না। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা ঘটল এবং যারা সম্মুখে ছিলেন তারা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসলেন সাথে, আর আমাদের পরিচিত মুখ আসিফ নজরুল সাহেব, তারা নিজেরা। আর যারা এর অতীত অত্যাচারিত হয়েছে কিছু মানুষ, কিন্তু বাকিগুলা তো স্বর্গের থেকেই নেমে এসেছে। তারা স্বর্গসুখেই ছিল, স্বর্গসুখেই আছে এবং তারা স্বর্গসুখেই থাকবে। কিন্তু আমার কথা হলো, যে বানর দিয়ে খেলাবেন তাকে তো প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। আপনি বয়স্ক একটা বানর এনে খেলা দেখাতে গেলে আপনি যদি বলেন, বানর বুড়াকালে শ্বশুরবাড়ি কীভাবে যাবা, লাঠি নিয়ে দেখাও তো, বানর তো জানে না কিভাবে যাইতে হয়, বুড়া বানর শেখায় নেই। ওই বানর দিয়ে তো আপনাকে পিটানো শুরু করবে ওই লাঠি দিয়ে। আমি এখানে কেন কথা বলছি? সেনাপ্রধান আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ শেখ হাসিনা শেখ পরিবারের ভাগ্নি জামাই। স্বভাবতই সেনাপ্রধান যদি শেখ পরিবারের ভাগ্নি জামাই হয়, পুরা ক্যান্টনমেন্টেই তাহলে বিরাজ করে ভাগ্নি জামাইয়ের যে অবস্থান, সেনাবাহিনীতে তার আত্মীয় স্বজনদের যে সম্মান, সৌজন্যমূলক আচরণ, সেটা তো পুরা বাংলাদেশ সেনাবাহিনী যেখানেই যাক, ডিভিশনগুলো হোক, ব্রিগেড হেডকোয়ার্টার যদি এককভাবে থেকে থাকে, যেখানেই যে পরিচয় দেবে সে শেখ পরিবারের কেউ না কেউ, অথবা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার লোক, ক্যান্টনমেন্টগুলো তাদের জন্য ফ্রি হোটেল। সেই সুবাদেই হয়তো 5ই আগস্টের পর যারা ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিলেন তারা বেশিরভাগই শেখ পরিবারের সদস্য। শেখ পরশ, তাপস, নিক্সন, হেলাল, ফারুক, বিভিন্ন আত্মীয় স্বজন, জেনারেল তারেক সহ। কিন্তু আমার কথা হলো, শেখ পরিবারের একটি লোকও অ্যারেস্ট হলো না। কেন হলো না? বুড়া বানররা খেলা দেখাইতে পারল না। কেন খেলা দেখাইতে পারল না? একটি শেখ পরিবারের সদস্য অ্যারেস্ট হলো না। এবং এখন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এরা বাইরের লোক, এদের পুঁজি ছিল, অর্থ ছিল, টাকা পয়সা ছিল, কোটি কোটি টাকা। তারা বিভিন্ন খাতে নিজেদের ব্যবসায় লগ্নি দিয়েছে এবং সরকারের হাতে লগ্নি দিয়ে পদ পদবি মন্ত্রী হয়ে আরও কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে নিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের দেখানো হচ্ছে। কিন্তু যারা বাংলাদেশকে জিম্মি করে এই টাকার পাহাড় গড়ে তুলেছে, নিয়েছে, ছিনিয়ে নিয়েছে সাধারণ জনগণের কাছ থেকে, এটা বিএনপি জামাতের কাছ থেকেই নয়, জাতীয় পার্টির কাছ থেকে, বিভিন্ন দলের কাছ থেকে নয়, আওয়ামী লীগের ভিতরেও বড় ধরনের একটি লুটপাট করে অর্থশালীদের কাছ থেকে, বিত্তশালীদের। আজকে আমরা সাধু বলে যাকে জানি, সেই এফ রহমান, এনাকে দলে নেওয়া হয়েছিল কেন? অর্থাৎ এদের কোটি কোটি টাকা। আজকে সাধুচন্দ্র মজুমদার, তার প্রচুর চালের মিল, অর্থাৎ কোটি কোটি টাকার মালিক যারা, এগুলো খুঁজে খুঁজে বের করে সাকিব আল হাসান, এদের অর্থের প্রতি দলীয় লোভের জন্য এসব কোটি কোটি টাকার মানুষগুলোকে জোর করে টেনে হেসে রাজনীতিতে নিয়ে এসে তাদের অর্থ দুই হাতে দলীয় সিস্টেমে ছিনিয়ে নেওয়া হয়েছে।
শুধুই শেখ পরিবারটি এই দুর্নীতি করেছে। দেশ, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিটি কল কারখানা মালিকদের, ব্যাংকারদের সমস্ত টাকা, এই কোটি কোটি টাকা শেখ পরিবারের হাত দিয়ে কোথায় গেল, কোথায় আছে? এই টাকা খুঁজে বের করার সাহস কি বর্তমান এই অন্তর্বর্তী সরকারের কারো আছে? কারণ নেই। কারণ আসিফ নজরুল সাহেব কথা বলা শুরু করলেও চারিদিক থেকে শিয়ালের মতো হাউ হাউ শুরু করলো, আসিফ নজরুল একাই কথা বলে কেন, একাই কথা বলে কেন? কেউ না কেউ তো কথা বলতে হবে। আসিফ নজরুল তো প্রথমেও কথা বলে আসছিল, শেষ পর্যন্ত কথা বলতেছিল, কিন্তু আমাদের চিৎকার এই লোকটুর নিশ্চুপ হয়ে গেল। আর হেডামালা একটি লোকও কি অন্তর্বর্তীকালীন সরকারে আছে যে শেখেদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো? কেউ নাই। বুড়ো বানর দিয়ে খেলা দেখানো সম্ভব না। এই বানরগুলাকে তৈরি করতে যে পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছিল, সেই সময় পায়নি, পেরে ওঠেনি। হকচকিতভাবে গঠিত এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সাফল্যের মুখ দেখাবে আমরা জানি না। তবে আশাবাদী ডক্টর ইউনূস চোখ খুলবেন। নির্লিপ্ত, নিষ্প্রভ উপদেষ্টা যারা আছেন তাদেরকে সরিয়ে শক্তিশালী একটি অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আরও বাড়াবেন। আমাদের মাহমুদুর রহমান সাহেব আসছেন, পিনাকি সাহেব আসছেন, সাহসী, নেতৃত্ব দানকারী, এদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠিত করতে হবে, যাদের দিয়ে শক্ত হাতে কাজ করে দেশকে শক্তিশালী করা যাবে। হাত শক্ত না হলে দেশ শক্তিশালী হবে না। বুকের পাঁজর শক্ত না হলে দেশের পাঁজর শক্তিশালী হবে না। নিজের মেরুদণ্ড শক্ত না হলে দেশের মেরুদণ্ড শক্ত করা যাবে না। আশা করি সেদিকে দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম।